বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির রিভিশন ক্লাসের তৃতীয় এবং সর্বশেষ ক্লাস। দেখেন, গতদিন আমরা মোটামুটি দণ্ডবিধি ওই আপনার জালিয়াতির পূর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে অনধিকার প্রবেশ, অনধিকার গৃহপ্রবেশ এটা বাদ দিলে সমস্যা নাই, যদি কারো ওটা আপনাদের জটিল লাগে, কারণ বাস্তবে সহজ, কিন্তু কারো জটিল লাগলে বাদ দিয়েন। আমরা চলে আসি জালিয়াতি এবং মিথ্যা দলিল প্রস্তুত। দেখেন, প্রতারণা আর জালিয়াতির মধ্যে একটা সাদৃশ্য আছে। প্রতারণাটা ছলনা করে এবং প্রতারণাটা মৌখিক হইতে পারে, প্রতারণা কখনো কখনো দালিলিকও হতে পারে, কিন্তু জালিয়াতিটা অলওয়েজ দালিলিক। অর্থাৎ জালিয়াতির ক্ষেত্রে আপনি একটা মিথ্যা দলিল প্রস্তুত করছেন, একটা মিথ্যা দলিল প্রস্তুত করে ওই মিথ্যা দলিলের মাধ্যমে আপনি কোনো অধিকার দাবি করতেছেন, কাউরে কোনো চুক্তি করতে বাধ্য করতেছেন, কাউরে কোনো সম্পত্তি থেকে চলে যেতে বাধ্য করতেছেন। এবং এই মিথ্যা দলিল প্রস্তুত করাকেই পরবর্তীতে যদি আপনি ওই ওই উদ্দেশ্যগুলোতে ব্যবহার করেন বা ব্যবহার করার ওই উদ্দেশ্যগুলো থাকে, তখনই সেটা বলে জালিয়াতি। তো এই জালিয়াতির সংজ্ঞা দিয়েছে 463 ধারায়, আর মিথ্যা দলিল প্রস্তুত এটা সংজ্ঞা দিয়েছে 464 ধারায়। মিথ্যা দলিল তিনটে উপায় প্রস্তুত করা যায়। একটা, মিথ্যা দলিল আগাগোড়া মিথ্যা দলিল তৈরি করে, মানে শুরু থেকে শেষ পুরোটাই মিথ্যা, বুঝছেন? ধরেন শওকত সাহেব উনি ওনার বাড়ি আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি করছে, এরকম একটা সাবকবলা দলিল আমি তৈরি করছি, যে জায়গা দাতা হলো শওকত সাহেব আর গ্রহীতা হলো আমি। এখন বাস্তবে শওকত সাহেব এরকম কোনো জমি বিক্রি করেই নেই, কিন্তু আমি এরকম একটা দলিল তৈরি করছি, তার মানে এই দলিলের 100% কি মিথ্যা। এবং এই মিথ্যা দলিল তৈরি করছি আমি একটা অধিকার দাবির জন্য, শওকত সাহেবের জায়গা দাবি করার জন্য। তাহলে জালিয়াতি ক্ষেত্রে হলো একটা দলিল সম্পূর্ণ অংশ মিথ্যা দলিল তৈরি করতে পারে, যার শুরু থেকে শেষ পর্যন্ত সবই কি মিথ্যা। এটা একটা মিথ্যা দলিল প্রস্তুতের প্রথম উপায়। সেকেন্ড যে উপায়, সেটা হলো আপনি একটা দলিল বৈধ দলিল, কিন্তু দলিলের কোনো অংশ আপনি চেঞ্জ করছেন। দলিলটা প্রথম থেকে বৈধ, কিন্তু দলিলের কোনো অংশ আপনি পরিবর্তন করছেন। ওই যে চেকের দলিল ছিল, চেক ছিল 10,000 টাকার, আপনি ওই জায়গা শূন্য একটা যোগ করে দিচ্ছেন। যখনই 10,000 পর্যন্ত ছিল এটা বৈধ ছিল, যখনই শূন্য একটা যোগ করছেন এটা কি হয়ে গেছে? মিথ্যা দলিল। তাহলে একটা দলিল সম্পূর্ণভাবে মিথ্যাভাবে তৈরি করে, অথবা একটা দলিল প্রাথমিকভাবে বৈধ ছিল সেটারে কি করছেন? আংশিকভাবে পরিবর্তন করে বা মিথ্যা দলিল তৈরি করা যায়। আর থার্ড যেটা, সেটা হলো আপনি যদি পাগল কোনো ব্যক্তিকে দিয়ে, মাতাল কোনো ব্যক্তিকে দিয়ে বা সুস্থ স্বাভাবিক কোনো ব্যক্তিকে দিয়ে জোরপূর্বক কোনো কিছু লেখাই নেন, জোরপূর্বক কোনো দলিল তৈরি করেন, সেটাও মিথ্যা দলিল প্রস্তুত। আমাদের বাংলা সিনেমার শেষ দৃশ্যে ওই মারপিট করছে, দড়ি দিয়ে বাঁধে রাখছে, সকল মূল কথা হলো যে এই জায়গা সই দাও। এখন তো বাংলা সিনেমা আপনারা দেখেন না, আমরা দেখছি ছোটবেলায়। মূলত শেষ দৃশ্যের কাহিনী কিন্তু একই, ওই মারপিট করে তার কাছ থেকে কি করে নেবে? সিগনেচার করে নেবে। তাহলে এই যে সিগনেচার যদি সে করেও, তথাপি এটা কি দলিল তৈরি হবে? মিথ্যা দলিল প্রস্তুত। এবং মিথ্যা দলিলের মাধ্যমে সে একটা অধিকার দাবি করতেছে, তার মানে এটা কি? জালিয়াতি। তাহলে আপনি যদি মাতাল ব্যক্তির দিয়ে কিছু লেখান, পাগল ব্যক্তির দিয়ে কিছু লেখান, অথবা সুস্থ স্বাভাবিক মানুষ দিয়ে জোরপূর্বক তারা ভয় দেখাইয়া কিছু লেখান, সেটা কি? মিথ্যা দলিল প্রস্তুত। আর মিথ্যা দলিল প্রস্তুত তো আপনি যদি 463 যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্য যদি ব্যবহার করেন, কি হয়ে যাবে? জালিয়াতি। তো জালিয়াতির শাস্তি যদি দেখেন, তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, জালিয়াতির সংজ্ঞা 463 আর মিথ্যা দলিলের সংজ্ঞা 464। জালিয়াতির শাস্তি 465, 2 বছর জামিনযোগ্য, 2 বছর জামিনযোগ্য। বাট 466 দেখেন, 466টা বেশ গুরুত্বপূর্ণ, মনে রাখেন। আদালতের নথিপত্র, সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি। আদালতের নথিপত্র, সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি। বেল বন্ডে আপনি জালিয়াতি করছেন, বেল বন্ডে সিগনেচার, ধরেন বিচারকের ওই যে কারাগারে পাঠাইছেন, ওই জায়গায় বিচারকের সিগনেচার নাই, আপনি নিজে নিজেরটা বানাইয়া পাঠাইছেন, তাহলে মামলা হবে 466 ধারায়। শাস্তি কত বছর? 7 বছর। তারপরে দেখেন মূল্যবান জামানত, উইল প্রভৃতিতে জালিয়াতির শাস্তি। মূল্যবান জামানত, উইল মানে চেক টেক, এগুলা যদি জালিয়াতি করে, তাহলে 467 ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা কারাবাস। কত? 10 বছর। যাবজ্জীবন বা যে কোনো বর্ণনা কারাবাস 10 বছর।
তারপরে দেখেন প্রতারণার প্রয়োজনে জালিয়াতি 468 ধারায় 7 বছর, 468 ধারায় 7 বছর। আর সব শেষে যেটা দেখেন 471 ধারায় জাল দলিল জেনেও সেটা ব্যবহারের শাস্তি। আপনি জালিয়াতি সরাসরি করেন নাই, বাট আপনি জানেন যে এই দলিলটা কি জাল, তারপরেও এটা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে জালিয়াতিরও যে সাজা, জাল দলিল ব্যবহারেরও সেই সাজা। কত ধারা? 471। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করছেন, গতকালই একজন বলতেছিলেন স্যার আমি যখন পার্থক্য লিখব, ধরেন আমি উদাহরণস্বরূপ ধরে নেই প্রতারণার সাথে জালিয়াতি পার্থক্য লিখতেছি, তাহলে শাস্তির ধারা কি আমার সব দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, প্রতারণার তো ধরেন শাস্তি আছে 417-তে, 420-এ আছে, 418-তেও আছে। আবার জালিয়াতির শাস্তি তো 466, 65-তে শুরু করে 471 বা এর পরেও আছে। তাহলে আমি কি শাস্তির ধারা কোনটা দিব? শাস্তির ধারা আপনি ওই প্রথমটা দিবেন, যে জালিয়াতির শাস্তি 465 ধারায় এত বছর, এছাড়া অমুক 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 ধারাও জালিয়াতির শাস্তি আছে, বুঝছেন? প্রতারণার শাস্তি 417 ধারায় এত বছর, এছাড়া অমুক 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 ধারায় প্রতারণার শাস্তি আছে। ওইটুক না লিখলে সমস্যা নাই, মেইন যে 417 বা 465 এটা লিখলেই হবে ইনশাল্লাহ। বুঝেছেন? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে একজন ব্যক্তি কি তার নিজের নাম স্বাক্ষরের জন্য জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হতে পারে কিনা? মানে স্বাক্ষর করেছে নিজের নাম, এখন নিজের নাম স্বাক্ষর কি জালিয়াতির শামিল হবে কিনা? অবশ্যই হতে পারে, যদি সেটা আপনি মিথ্যা দলিল তৈরি করেন। এখন যদি বলেন স্যার নিজের নাম স্বাক্ষর বা মিথ্যা দলিল কেমনে তৈরি করে ধরেন আপনারা যারা যারা বিভিন্ন অফিস চাকরি করেন বা ছাত্র অবস্থায় আমরা যখন স্কুল কলেজ ভার্সিটিতে গেছি, আমাদের যখন নাম নাম রোল ডাকছে নাকি, দেখা গেলো আপনি 2 দিন যান নাই, ওই জায়গা তো আপনার প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট দেখাইছে, কিন্তু আপনি পরে দেখা গেলো ওই খাতা পেয়ে ওই জায়গায় নিজের উপস্থিতি লিখে দিচ্ছেন। যখনই আপনি নিজের উপস্থিতি লিখে দিলেন, বা যখনই আপনি চাকরিজীবী হিসেবে 2 দিন আসেন নাই, 2 দিনের বেতন পাবেন না, পরে গোপনে ওই 2 দিনের উপস্থিতি কি করে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন, তখনই আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন। আর মিথ্যা দলিল তৈরি করছেন কিসের জন্য? কোনো অধিকার আদায়ের জন্য, তখন এটা হয়ে গেছে কি জালিয়াতি। তাহলে নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। নিজের সম্পত্তিও চুরি করা যায়, নিজের সম্পত্তিও ক্ষতি করা যায়, যদিও আমরা ক্ষতি করি না নিশ্চিত। 425 ধারায় ক্ষতি হলো যে কারো সম্পত্তির ক্ষতি করা, এটা আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু তার সম্পত্তি নষ্ট করা, উপযোগিতা হ্রাস পাইছে, এটা হলো ক্ষতি। তো নিজের সম্পত্তিরও ক্ষতি করা যায়। নিজের সম্পত্তি চুরি করা যায় কিভাবে মনে আছে? মোবাইল এক জায়গায় সারতে দিয়ে তারে না বলে নিয়ে আসছি নাকি? নিজের নাম জালিয়াতি, যে উদাহরণ দিলাম। অথবা নিজের নাম জালিয়াতি এভাবে হয়, ধরেন আমাদের ক্লাসে 2 জন আরিফুর রহমান আছে, একজন টুঙ্গিপাড়ার, একজন মানিকদের। এখন মানিকদের আরিফ সাহেব একটা ডকুমেন্ট তৈরি করছে, যে জায়গা মানিকদের আরিফ সিগনেচার করছে, কিন্তু মানিকদের আরিফ বুঝাইতে যাচ্ছে যে এই কাজটা এই আরিফ অ্যাকচুয়ালি টুঙ্গিপাড়ার আরিফ। কোন জায়গার আরিফ? টুঙ্গিপাড়ার আরিফ। তাহলে এই জায়গা আরিফ সাহেব কি করেছে বলে গণ্য হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। বুঝছেন? আর নিজের সম্পত্তিও ক্ষতি করা যায়। নিজের সম্পত্তি ক্ষতি কেমনে করা যায়? ধরেন এই তো আরিফ সাহেব এসে গেছে। নিজের সম্পত্তি ক্ষতি করা হলো এইভাবে, আপনি আপনার গাড়ির জন্য বীমা করছেন, ইন্স্যুরেন্স করছেন, গাড়ির ইন্স্যুরেন্স করে না, যে গাড়ির যদি ভবিষ্যতে কোনো ক্ষতি হয় তাহলে আমি কি করব? ওই বীমা কোম্পানির থেকে ক্ষতিপূরণ পাবো। বা বাড়ির নামে ইন্স্যুরেন্স করছেন, বা ফ্যাক্টরির নামে ইন্স্যুরেন্স করছেন। এখন ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনি নিজের বাড়িতে আগুন ধরাইছেন, নিজের গাড়ি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করাইছেন, তাহলে এই জায়গায় আপনি নিজের সম্পত্তির ক্ষতি করেছেন বলে কি হবে? গণ্য হবে। তো তাহলে এই ছিল জালিয়াতের মিথ্যা দলিল। এবং আপনি যদি জালিয়াতি এবং মিথ্যা দলিলের পার্থক্য লেখেন, এই জায়গায় সংজ্ঞাগত হবে, ধারাগত হবে, ইংরেজি প্রতিশব্দগত হবে, তারপরে আপনার সব অন্যান্য গুলোও হবে, কিন্তু শাস্তিগত কিন্তু হবে না। কারণ জালিয়াতির সাজা থাকলেও মিথ্যা দলিলের কোনো সাজা নেই। তাহলে বলতে পারেন স্যার তাহলে মিথ্যা দলিল কেন দিল? মিথ্যা দলিল দিল হলো যেখানেই মিথ্যা দলিল তৈরি আছে সে জায়গায় জালিয়াতি আছে।
কারণ কেউ তো শখ কারো হবি হইতে পারে না যে আমি মিথ্যা দলিল তৈরি করে টাঙায় রাখবো। আশা করি জালিয়াতি বুঝছেন। আচ্ছা, আমরা এরপরে চলে আসি, দেখেন মানহানি। আচ্ছা, মানহানি করার আগে দুইটা ধারা আমাদের এই জায়গায় নাই, বাট আমি একটু বলে দিই, এটা আপনারা একটু মনে রাখেন। একটা হলো সেকশন 494 দ্বিগামিতা। দ্বিগামিতা কি? স্বামী বা স্ত্রী থাকা অবস্থায়, স্বামী বা স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করেন, তাহলে সেটাই বলে দ্বিগামিতা। স্বামী বা স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক থাকা অবস্থায় আরেকটা বিয়ে করলে দ্বিগামিতা। এখন আপনাদের অনেকের মাঝে ধারণা আছে আর দ্বিগামিতা বোধহয় শুধু মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। না, দ্বিগামিতা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে দ্বিগামিতার ধারা প্রয়োগের ক্ষেত্রে আমার প্রাধান্য পাবে ওই যে লোকের বিরুদ্ধে আমি দ্বিগামিতার মামলা করব, ওই লোকের পার্সোনাল ল কি বলতেছে। পার্সোনাল ল মানে ধর্মীয় আইন। ওই লোকরে যদি তার ধর্মীয় রীতি অনুসারে দ্বিতীয় বিবাহের পারমিশন দেয়, তাহলে তার বিরুদ্ধে 494 মামলা করা যাবে না। কিন্তু তার যে পার্সোনাল ল মানে ধর্মীয় আইন অনুযায়ী তার যদি দ্বিতীয় বিবাহের পারমিশন না দেয়, তাহলে তার বিরুদ্ধে দ্বিগামিতার মামলা করা যাবে। উদাহরণস্বরূপ, হিন্দু এবং মুসলিম তাদের মানে হিন্দু মুসলিম পুরুষরা তাদের ওয়াইফ থাকা অবস্থায় আরো বিবাহ করতে পারে। মুসলিম পুরুষরা, হিন্দু মুসলিম পুরুষরা মানে তাদের এক ওয়াইফ থাকা অবস্থায় আরো বিয়ে করতে পারে, ধর্ম তারে অ্যালাউ করতেছে। সো হিন্দু পুরুষ অথবা মুসলিম পুরুষের বিরুদ্ধে 494 ধারায় মামলা করা যাবে না। কেন যাবে না? কারণ তাদের ধর্ম তাদের এই অনুমতি দিচ্ছে। তবে ধরেন ধরেন কোন একটা ধর্ম, আমি উদাহরণস্বরূপ বলতেছি, যে কোনো একটা ধর্ম, ওই ধর্মে বলা আছে যে কোনো পুরুষ এক ওয়াইফ থাকা অবস্থায় দ্বিতীয় ওয়াইফ গ্রহণ করতে পারবে না, পুরুষ ওদের ধর্মে বলা আছে। তাহলে সে যদি এক ওয়াইফ থাকা অবস্থায় একটা বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে আবার কি 494 ধারা মামলা করা যাবে। বুঝেন কিনা? তবে সাধারণত হিন্দু পুরুষ বা মুসলিম পুরুষের বিরুদ্ধে 494 ধারা মামলা হয় না। তবে হিন্দু মহিলা বা মুসলিম মহিলা এনাদের পার্সোনাল লতে আছে যে এক স্বামী থাকা অবস্থায় আর বিয়ে করা যাবে না। যেহেতু ধর্মীয় ভাবে নিষেধ আছে, তাহলে হিন্দু বা মুসলিম নারীর বিরুদ্ধে 494 ধারায় মামলা করা যাবে। এবং দ্বিগামিতার সাজা হলো 7 বছর। কত বছর? যে কোনো বর্ণনার 7 বছর। মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো যদি কোনো নারীর হাজবেন্ড একটানা 7 বছর নিখোঁজ থাকে, একটানা কয় বছর? 7 বছর নিখোঁজ থাকে, তাহলে ওই নারী যদি আবার বিয়ে করে, তাহলে দেখা গেল 7 বছর পর আবার হাজবেন্ড ফেরত আসে, দেখা গেলে ওয়াইফের বিরুদ্ধে দ্বিগামিতার মামলা করছে, তখন মামলা করে লাভ হবে না। কারণ দ্বিগামিতার ক্ষেত্রে যেটা আমার মনে রাখতে হবে, যদি 7 বছর নিখোঁজ থাকে তাহলে দ্বিতীয় বিয়ে করলে কোনো সমস্যা নাই। বুঝছেন? কয় বছর নিখোঁজ? 7 বছর। তাহলে দ্বিগামিতার শাস্তি কত? শাস্তি 7 বছর, 7 বছর কারাদণ্ড যে কোনো বর্ণনার। বুঝছেন ভাই? 494। আর 495 ধারা এমনি একটু মনে রাখেন যে দ্বিতীয় বিয়ের কথা মানে প্রথম বিবাহের কথা যদি গোপন রেখে আবার বিয়ে করে, আগের যে বিয়ে এই বিয়ে গোপন রেখে বিয়ে করছে, তাহলে সে দণ্ডিত হবে 495 ধারায়। তো এটা অ্যাকচুয়ালি 494 ধারা যার ক্ষেত্রে প্রযোজ্য, 495 তার ক্ষেত্রেই প্রযোজ্য। এমনি একটু জানা থাকলো আর কি, দরকার নাই। 497 অ্যাডাল্ট্রি, ব্যভিচার। 95 সাদা বোধহয় 10 বছর আছে। দেখেন অ্যাডাল্ট্রি, ব্যভিচার, ব্যভিচার হলো বিবাহিত নারী যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, অবশ্যই ওই বিবাহিত নারীর সম্মতি সেখানে আছে, অন্য পুরুষেরও সম্মতি আছে, কিন্তু বিবাহিত নারীর স্বামীর সম্মতি নাই, তখন এটারে বলে ব্যভিচার। এখন প্রশ্ন হলো যে ব্যভিচারের ক্ষেত্রে ওই যে পুরুষ তার কি বিবাহিত হওয়া লাগবে কিনা?
সে বিবাহিত হতেও পারে নাও পারে, বাট সে একজন নারীর সাথে সম্পর্ক স্থাপন করছে যে নারীটা কি বিবাহিত। তো এই ব্যভিচারের ক্ষেত্রে শাস্তি হলো 5 বছর। এই 5 বছরটা শাস্তি পাবে ওই যে নারী ব্যভিচার করছে সে না, ওই নারীর সাথে যিনি ব্যভিচার করছে তিনি তিনি শাস্তি পাবে কত? 5 বছর। কত ধারা? 497। এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা চলে আসি মানহানি, ডিফামেশন। দেখেন, মানহানি হলো যে আপনি একজনের নিন্দা করছেন, এই নিন্দাটা সে ডিজার্ভ করে না, মানে নিন্দা যদি আসলেই সে কাজ করছে তারে নিন্দা করা যায়, যদি নিন্দা করেন সেটা মানহানি না। কিন্তু সে এমন কোনো কাজ করে নাই, কিন্তু তারা আপনি নিন্দা করছেন। নিন্দাটা মৌখিকভাবে হইতে পারে, লিখিত হইতে পারে, আকার ইঙ্গিতেও হতে পারে, এবং এই নিন্দাটা করছেন থার্ড পার্সনের সামনে, তখন এটা হয়ে যাবে মানহানি। আমি যদি আরিফ সাহেবকে ফোনে গালিগালাজ করি, আজে বাজে কথা বলি, যেখানে কথা হচ্ছে শুধু আরিফ সাহেব আর আমার, এটা আর কেউ শুনে নাই। আরিফ সাহেব, আমি যে ওনারে গালাগালি করলাম, উনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবে না। কিন্তু আরিফ সাহেবকে যা যা বলেছি এটা যদি তৃতীয় কোনো ব্যক্তি জেনে যায়, তখন সেটা হবে মানহানি। তাহলে মানহানি হলে অবশ্যই কি হইতে হবে? তৃতীয় ব্যক্তিকে জানতে হবে। এবং কোনো মৃত ব্যক্তির নামেও মানহানি হতে পারে, এটা খেয়াল করেন। যদি বলেন স্যার মৃত ব্যক্তির নামে কিভাবে মানহানি হয়? মৃত ব্যক্তি বেঁচে থাকলে যেরকম মানহানি হতো, মৃত ব্যক্তির নামে আজে বাজে কথা বলছেন, তার যে বৈধ প্রতিনিধি আছে তাদেরও তো সম্মানের হানি ঘটছে, তাহলে মৃত ব্যক্তির নামেও মানহানি হতে পারে। এখন এখানে মানহানির 10টা ব্যতিক্রম আছে। 10টা ব্যতিক্রম একবার একটু চোখ ভুলায় দেন, যে যদি সত্যি কোনো নিন্দা করে মানহানি না, জনপ্রতিনিধির কাজ নিয়ে যদি কোনো নিন্দা করে মানহানি না, সরল বিশ্বাসী নিন্দা করলে মানহানি না, জনগণের উপর বিচার ছেড়ে দিলে মানহানি না, আদালতের অমুক আদালত অমুক 2 বছরের কারাদণ্ড দিছে এটা বললে মানহানি না, এরকম আছে। ঠিক আছে, এরকম কয়েকটা আছে যে এরকম যদি সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে সত্য কথা বলে তখন সেটা কি হবে না, মানহানি হবে না, ব্যতিক্রম। আর মানহানির শাস্তি আপনি যেখানেই যান, 500, 501, 502 সব জায়গায় মানহানির শাস্তি যে বিনাশ্রম কারাদণ্ড 2 বছর। মানহানির শাস্তি কত? বিনাশ্রম কারাদণ্ড 2 বছর। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন শর্ট নোটে 63 পেজ। যারা আমাদের অনলাইনে যারা আছেন, তারা কেউ যদি এরকম থাকেন যে এই বিষয়গুলো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের প্রথমবারের যে ক্লাস, ওই ক্লাসগুলো দেখবেন। আর এখনকার তো বিস্তারিত পড়ার সুযোগ নাই, বিস্তারিত পড়লে বরং এটা আরো লেংদি হয়ে যাবে। ক্রিমিনাল কনস্পাইরেসি, এই ক্রিমিনাল কনস্পাইরেসি পড়ার আগে এই প্রবাস বলেন, অভিন্ন অভিপ্রায় কারে বলে? 34-এ কি আছে বলেন, জোরে বলবেন কথা। স্যার, 2 বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কোনো অপরাধ করে, তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে কিন্তু সক্রিয় উপস্থিতি থাকার প্রয়োজন নেই। যদি তখন সেটা কি বলে? বলেন। অভিন্ন অভিপ্রায়। অভিন্ন অভিপ্রায়। তাহলে এই 34 ধারায় কি তার বিরুদ্ধে মামলা করা যাবে? না স্যার, 34 ধারায় মামলা করা যাবে না। তাহলে 34 দিয়ে লাভ কি? স্যার, ওটা হলো সহ অপরাধী। আপনি বলতে চান 34 ধারায় মামলা করা যাবে না, তাহলে 34 দিয়ে লাভ কি? যেমন 2 বা ততোধিক ব্যক্তি একত্রে অপরাধ করে, যেমন একটা স্যার খুন সংগঠন করলো 2 জন, সেক্ষেত্রে 34 আমার আনতে হবে স্যার। কেন আনতে হবে? স্যার, যেহেতু 2 বা ততোধিক ব্যক্তির একই অভিপ্রায় ছিল, 34 আনতে পরিকল্পনা হবে ছিল। তাদের যৌথভাবে দায়ী করার জন্য, যৌথভাবে দায়ী করার জন্য। তাদের বিচার একসাথে করব, Yes, এটা হলো 34।
বুঝছেন? তো 34-এর ক্ষেত্রে শুধু 34 ধারায় মামলা করা যায় না, তবে আরেকটা অপরাধ করবে, ওই অপরাধ 2 বা ততোধিক ব্যক্তি করছে, ওই সবাই একসাথে দায়ী করার জন্য লাগবে কত? 34। তাহলে 34-এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম 2 বা ততোধিক ব্যক্তি ছিল, প্রি প্ল্যান ছিল, অপরাধ সংগঠিত হয়েছিল, তখন সবাইরে সমানভাবে দায়ী করার জন্য অপরাধের ধারার সাথে যুক্ত হতো কত? 34। আর ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র হলো 2 বা ততোধিক ব্যক্তি থাকবে, পূর্ব পরিকল্পনা থাকবে 34-এর মতোই, তবে 34-এ অপরাধটা অবশ্যই সংগঠিত হতে হয়। ক্রিমিনাল কনস্পাইরেসি হতেও পারে, নাও পারে। ধরেন না হইলেও অপরাধমূলক ষড়যন্ত্র, হইলেও অপরাধমূলক ষড়যন্ত্র, হইলে তো মূল যে অপরাধ হয়েছে সেটা তো হইছেই, প্লাস ষড়যন্ত্র করছে এর জন্য মামলা করা যাবে। আর যদি না হয়, আমরা এই জায়গা যারা আছি পূর্ব পরিকল্পনা করছি যে আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিলে আপনার অনশন করতে গিয়ে অনশনের ওই আমরা অ্যাক্টিং করব, এরপরে কোনো কর্মকর্তা যদি আসে তার উপরে আক্রমণ করব, এটা আমরা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারি না, সম্পাদন করতে পারি না, তার আগেই ধরা পড়ে গেছি। তো যদি আমরা আমাদের পূর্ব পরিকল্পনা মাফিক অপরাধজনক কার্যটি সংঘটিত করতে পারতাম, তখন সবাইরে সমানভাবে দায়ী করার জন্য ওই অপরাধের সাথে আসতো কত? 34। আর যখন শুধু আমরা পূর্ব পরিকল্পনা করেছি বাট প্রকৃতপক্ষে ওই কার্যটি করতে পারি নাই, তখন এটাও একটা অপরাধ, এটার বলে অপরাধমূলক ষড়যন্ত্র। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য বা কোনো অবৈধ কাজ করার জন্য যদি সম্মত হয়, তখনই সেটা বলে ক্রিমিনাল কনস্পাইরেসি। ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে অপরাধটা কি হওয়া বাধ্যতামূলক? না, হতেও পারে, নাও পারে। বুঝছেন? বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য এটা কি? ওই যে বৈধ কাজ অবৈধ উপায় করা, আপনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু পরীক্ষা দিবেন নকল করে, পরিকল্পনা করছেন যে স্যার রেজিমি করে নকল করে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে, তাহলে পরীক্ষা তো বৈধ কাজ, কিন্তু করতেছেন কোন উপায়? অবৈধ কাজ। অবৈধ কাজ এটা শুরু থেকেই কি? অবৈধ। এই আর কি। এখন এই অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি আপনারা অনেকে এটা বুঝতে পারেন না। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি হলো, যদি আপনি ষড়যন্ত্রটা করেন কোনো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে, কোনো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে, অথবা 2 বছর বা তার বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধে, তাহলে ওই প্ররোচনার শাস্তি যেভাবে হয়, আপনার ষড়যন্ত্রের শাস্তিও কি সেইভাবে। প্ররোচনার শাস্তি 109 থেকে 120 না? তাহলে আপনি যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন, 2 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন, তাহলে দেখতে হবে ওই ষড়যন্ত্রের জন্য আলাদা কোনো শাস্তির ধারা আছে কিনা। যদি আলাদা শাস্তির ধারা থাকে তাহলে তো আর আমার 120 খরে লাগতেছে না সেই ধারায়। আর যদি আলাদা শাস্তির ধারা না থাকে তাহলে 120 খতে বলতেছে যে ওই অপরাধের প্ররোচনার যে শাস্তি, ষড়যন্ত্রেরও কি সেই শাস্তি। বুঝতে পারছেন? তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দিচ্ছে 120 ক, শাস্তি আছে কত? 120 ক। এছাড়া আপনি যদি 2 বছর বা 2 বছর বা তার কম কারাদণ্ডযোগ্য কোন অপরাধের ষড়যন্ত্র করেন, 2 বছর অথবা তার কম, সেই ক্ষেত্রে আপনার ষড়যন্ত্রের শাস্তি হবে 6 মাস। কতদিন? ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি বেআইনি সমাবেশে করার ষড়যন্ত্র করতেন, যে অমুক জায়গাতে আমরা বেআইনি সমাবেশ করব। এখন বেআইনি সমাবেশের শাস্তি হলো 6 মাস, তাহলে বেআইনি সমাবেশ করলেও 6 মাস, আর এই যে শুধু ষড়যন্ত্র করতেন এটার জন্য শাস্তি কত? 6 মাস, সর্বোচ্চ 6 মাস হতে পারে। তাহলে ক্রিমিনাল কনস্পাইরেসি আপনারা বুঝতেন কিনা? পার্থক্য দিতে পারে, দিয়ে দিল যে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য। পারবেন লিখতে? সংজ্ঞাগত, ধারাগত, ইংরেজি প্রতিশব্দগত, স্বতন্ত্র অপরাধ কিনা, তারপরে সক্রিয় উপস্থিতি যা যা আছে, তারপরে শাস্তিগত, অনেক পার্থক্য কিন্তু হয়। স্বতন্ত্র অপরাধ 34 স্বতন্ত্র অপরাধ না, কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ 120 খ কি স্বতন্ত্র অপরাধ, অর্থাৎ শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কারো বিরুদ্ধে মামলা করা যায়। আমরা চলে আসি, দেখেন বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি। দেখেন বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়। 141 ধারায় বলছে যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে। এই 5টা সাধারণ উদ্দেশ্য যদি 5 বা ততোধিক ব্যক্তি কোথাও জড়ো হয়ে
এই 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করে, তখন সেই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। ধরেন আমরা এই জায়গায় কয়জন ব্যক্তি আছি? 5 বা ততোধিক ব্যক্তি আছি না? এটা হলো লফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ হয় না, এটা হলো আইনগত সমাবেশ। কিন্তু আমরাই 5 বা ততোধিক ব্যক্তি যদি 141 ধারায় যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে, 5টা সাধারণ উদ্দেশ্য কি? কোন সরকারি কর্মচারীর ভয় দেখানো, সরকারি কর্মচারীকে দায়িত্ব থেকে বিরত রাখা, কাউকে বেদখল করা, 5 বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ করা, তখনই সেই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। সহজ কথায়, এক কথায় যদি বলি যে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো একত্রিত হয়ে যদি কোনো বেআইনি কাজ করে, তাহলে সেটা বলে বেআইনি সমাবেশ। এবং এই বেআইনি সমাবেশের সংজ্ঞা দিচ্ছে 141, শাস্তি বলছে 143, শাস্তি মাত্র 6 মাস। কতদিন? 6 মাস। এখন প্রশ্ন হলো, স্যার 141-এর সাথে 149-এর সম্পর্ক? 141-এ বলছে বেআইনি সমাবেশের সংজ্ঞা বা সাধারণ উদ্দেশ্য আছে 5টা, আবার 149-এর টাইটেল ও সাধারণ উদ্দেশ্য, কমন অবজেক্ট। তাহলে 141-এর সাথে 149-এর পার্থক্য কি? ভাই, বেআইনি সমাবেশের সংজ্ঞা তো দিচ্ছে 141, এটা তো আমরা জানি। আর বেআইনি সমাবেশের সদস্যরা তারা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, তাহলে ওই অপরাধের ক্ষেত্রে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো 149। ধরেন আমি একটা উদাহরণ দিই, আমরা সবাই গিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে গিয়ে ভাঙচুর করছি, 5 বা ততোধিক ব্যক্তি ভাঙচুর করছে, এটা কি আছে? বেআইনি সমাবেশ। 143, বেআইনি সমাবেশ কি? 143। আর এই যে ভাঙচুর করলাম, ক্ষতি করলাম, এটা আর একটা অপরাধ হয়েছে না? বেআইনি সমাবেশ তো হয়েছে, তার সাথে কি ভাঙচুর করছে আর একটা অপরাধ হয়েছে, বা বার কাউন্সিলের কোনো কর্মকর্তারে উত্তম মধ্যম দিলাম, তাহলে সেই ক্ষেত্রে ওই উত্তম মধ্যম বা ওই ভাঙচুরের জন্য সবাই সমানভাবে দায়ী হবে, এটাই বলছে 149। বেআইনি সমাবেশের সদস্যরা তারা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যে অপরাধ করবে, ওই অপরাধের যৌথ দায় সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 149 ধারায়। আমরা আর একটু পরে নামাজের বিরতিতে যাব। দেখেন, দাঙ্গা বা রায়োটিং খুব সহজ। বেআইনি সমাবেশের সদস্যরা যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, তখন সেটা হয়ে যাবে কি? দাঙ্গা। 146 ধারায় বলছে। বেআইনি সমাবেশ তো আছেই, কিন্তু সেখানে শক্তি বা উগ্রতা প্রদর্শন করছে। এখন আপনাদের পার্থক্য আসছে বেআইনি সমাবেশ আর দাঙ্গার পার্থক্য। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিচ্ছে 141, দাঙ্গার সংজ্ঞা দিচ্ছে 146। বেআইনি সমাবেশের শক্তি বা উগ্রতা থাকে না, বা নাও থাকতে পারে, কিন্তু দাঙ্গায় অবশ্যই শক্তি বা উগ্রতা থাকে। বেআইনি সমাবেশের ইংরেজিতে বলে আনলফুল অ্যাসেম্বলি, দাঙ্গার ইংরেজিতে বলে কি? রায়োটিং। বেআইনি সমাবেশের একটা উদাহরণ, দাঙ্গার একটা কি উদাহরণ? বেআইনি সমাবেশের শাস্তি, দাঙ্গার একটা শাস্তি। তারপরে লঘুতর গুরুতর, বেআইনি সমাবেশ হলো লঘুতর অপরাধ, আর দাঙ্গা কি? গুরুতর অপরাধ। একটির ক্ষেত্রে অপরটি। সকল দাঙ্গার মধ্যেই বেআইনি সমাবেশ আছে, কিন্তু সকল বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা নাও থাকতে পারে। এই তো 5টার বেশি হয়েছে না? দেখেন, তাহলে দাঙ্গার সংজ্ঞা দিছে 146 ধারায়, দাঙ্গার শাস্তি দিছে 147, 2 বছর। আর মারাত্মক অশ্লীল দাঙ্গা করলে 148-এ 3 বছর। আমরা চলে এসেছি মারামারি বা অ্যাফ্রে। এই মারামারি বা অ্যাফ্রে হলো 2 বা ততোধিক ব্যক্তি তারা যদি প্রকাশ্য স্থানে গণশান্তি ভঙ্গের উদ্দেশ্যে ঝগড়া করে, তখন সেটা বলে মারামারি। হাতাহাতি করে, মুখ দিয়ে ঝগড়া করে বা হাতাহাতি করে, সেটাই হচ্ছে মারামারি অ্যাফ্রে। আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আর একজনের সাথে এমন অকথ্য ভাষায় গালাগালি করতেছেন যে আশপাশের লোকজন বিরক্ত হচ্ছে, এটাই বলে কি? মারামারি। এখন মারামারি শুধু মুখ দিয়ে ঝগড়া করলেও মারামারি, আর হাতাহাতি করলে তো মারামারি আছেই। এই অ্যাফ্রের সংজ্ঞা দিছে 159 ধারায়। এই অ্যাফ্রেটা হতে হবে পাবলিক প্লেসে। এখন পাবলিক প্লেস মানে সরকারি জায়গা, নট অলওয়েজ সরকারি জায়গায় হতে পারে এমন কোনো কথা নাই, বেসরকারি জায়গাও পাবলিক প্লেস হতে পারে। ধরেন একটা সিনেমা হল পাবলিক প্লেস, একজনের মন্দির পাবলিক প্লেস, মসজিদ পাবলিক প্লেস, রাস্তাঘাট পাবলিক প্লেস, আদালত প্রাঙ্গণ পাবলিক প্লেস। বুঝছেন? তাহলে আপনি এই কাজটা করবেন কোথায়?
পাবলিক প্লেসে যদি গণশান্তি ভঙ্গের উদ্দেশ্যে কোনো কার্য করেন তাহলে সেটারে বলে মারামারি। এবং এই মারামারির সংজ্ঞা আছে 159, মারামারির শাস্তি আছে 160। যে কোনো বর্ণনার 1 মাস অথবা 100 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়। আপনার লিখিততে এবং বা এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। কোন জায়গায় যদি বার জায়গায় এবং লেখেন এবং এ জায়গায় বা লেখেন কোনো সমস্যা নাই। বুঝেছেন? তাহলে মারামারির ক্ষেত্রে 2 জন, বেআইনি সমাবেশের ক্ষেত্রে 2 জন, দাঙ্গার ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে 5 জন, দাঙ্গার ক্ষেত্রে 5 জন, মারামারির ক্ষেত্রে 2 জন, 34-এ 2 জন মানে সর্বনিম্ন। তারপরে আপনার 149-এ সর্বনিম্ন কয়জন? 5 জন। ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? 5 জন। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? 1 জন। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? 2 জন। বুঝছেন? আর সর্বোচ্চ যদি বলি, সর্বোচ্চ শুধু আছে দস্যুতায় কয়জন? 4 জন। আর বাদ বাকি গুলোতে সর্বোচ্চ বলা আছে নাই। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আর একটু পড়বো ইনশাআল্লাহ। দেখেন, অপহরণ এবং জোরপূর্বক অপহরণ বা অপবাহন, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, পার্থক্য আসতেই পারে। তো তার আগে আমরা শিখে রাখতে হবে কিডন্যাপিং আসলে কি। আমাদের দণ্ডবিধি 359 ধারায় বলছে যে কিডন্যাপ হলো 2 প্রকার। এর মধ্যে 360 ধারায় বলছে একটা হলো বাংলাদেশ থেকে কিডন্যাপ, আর 361-তে বলছে আপনার আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ। তো বাংলাদেশ থেকে কিডন্যাপিং এটার অর্থ আসলে কি? কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, যে আপনি বাংলাদেশের মানে আপনি বাংলাদেশের ভেতর থেকে কোনো প্রাপ্তবয়স্ক কাউকে তার সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন। এবং এক্ষেত্রে কিডন্যাপিং এর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানে ছেলে হইলে 14 বছরের বেশি আর মেয়ে হইলে 16 বছরের বেশি। বুঝছেন? তাহলে আপনি 14 বছরের বেশি বা 16 বছরের বেশি কোনো ছেলে বা মেয়েকে তার সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে যদি নিয়ে যান তাহলে সেটাকে বাংলাদেশ থেকে কিডন্যাপিং বলে। অথবা ছেলে হইলে 14 বছরের কম, মেয়ে হইলে 16 বছরের কম, তাহলে তো তার সম্মতি দেওয়ার যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে তার অভিভাবকের সম্মতি ছাড়া যদি আপনি বাংলাদেশের বাহিরে নিয়ে যান এটাও বাংলাদেশ থেকে কিডন্যাপ। অথবা পাগল উন্মাদ, তার বয়স 14-16 যাই হোক না কেন, 100 বছর হইলেও 80 বছর হইলেও পাগল উন্মাদের তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাহলে তার অভিভাবকের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যান সেটা হলো বাংলাদেশ থেকে কিডন্যাপ। তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপ যেটা, এটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হইতে পারে, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হইতে পারে। এবং বাংলাদেশ থেকে কিডন্যাপ করার সময় বাংলাদেশ থেকে নিয়ে গেছে বাংলাদেশের বাইরে। এবার আসি আমরা আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপিং। আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপিং হলো আপনি বাংলাদেশের এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে গেছেন নাবালক কাউকে, ছেলে হইলে 14 বছরের কম, মেয়ে হইলে 16 বছরের কম, বা পাগল উন্মাদ, এদের তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই। তাহলে এদের আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন, এটাই হলো আইনানুগ অভিভাবক হতে কিডন্যাপ। তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপ মানে হলো বাংলাদেশের বাইরে নিয়ে গেছে, আর আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ হলো বাংলাদেশের ভিতরে ওই ব্যক্তির অভিভাবকের সম্মতি ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। এখন ভাই আপনি কিডন্যাপিং এর প্রকারভেদ দিছে 359, আর বাংলাদেশ থেকে কিডন্যাপিং হলো 360, আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ হলো 361। এখন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালো হতে পারে। পরবর্তী উদ্দেশ্য ভালো হতে পারে এই কথাটার অর্থ কি? এটার অর্থ হলো, ধরেন আপনি একজনকে বাংলাদেশের বাইরে বিশ্বকাপ দেখতে নিয়ে গেছেন, তার বয়স 13 বছরের বালক, তার অভিভাবকের সম্মতি নেন নাই, বিশ্বকাপ দেখতে ইউএসএ নিয়ে গেছেন, আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু তবু আপনি কি করছেন? কিডন্যাপ করছেন। বুঝছেন? আবার আপনি বাংলাদেশের ভেতরেই, আমাদের সলিমুল্লাহ নাই, সলিমুল্লাহ ধরেন 15 বছর বয়স্ক এক বালিকার সাথে মন দেওয়া নেওয়া করছে। এখন
সে চলে গেছে আর এক জায়গায় বালিকারে নিয়ে, তার অভিভাবকের সম্মতি নেয় নেই, সে গোপালগঞ্জ থেকে ঝালকাঠি চলে গেছে। তাহলে দণ্ডবিধি অনুসারে 15 বছরের বয়স্ক যে বালিকা, এটা ধর্ষণ হয় না, সম্মতি দিলে কি হয় না, দণ্ডবিধি অনুসারে 14 বছরের বেশি হইলেই সম্মতি দেওয়ার যোগ্য ধর্ষণের ক্ষেত্রে। আর এক্ষেত্রে কিডন্যাপিং এর ক্ষেত্রে তার এই জায়গার সম্মতি দেওয়ার যোগ্যতা নাই। তাহলে সলিমুল্লাহ খারাপ কোনো উদ্দেশ্যে নেয় নাই, কিন্তু তবুও এটা কি হয়ে গেছে, আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপিং হয়েছে বলে গণ্য হবে। বুঝছেন? এখন এই কিডন্যাপিং এর আপনাদের আপনাদের তো বাংলা দিয়ে কনফিউজ করে কিডন্যাপিং এর জায়গায় অপহরণের জায়গা দিয়ে দিল পাচার, একটা দিল পাচার আর একটা দিল জোরপূর্বক পাচার। অপহরণ আর জোরপূর্বক অপহরণ এখন খুঁজে বেড়াবেন যে পাচার তো কোনো জায়গা নেই। তো তো তাহলে কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য খারাপও হতে পারে, ভালোও হতে পারে। আর কিডন্যাপিং সম্পর্কে মোটামুটি প্রকারভেদ বলছে 359, বাংলাদেশ থেকে কিডন্যাপিং বলছে 360, আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ বলছে 361। এবার আমরা চলে আসি জোরপূর্বক অপহরণ বা মনুষ্যহরণ বা অপবাহন, অ্যাবডাকশন। অপবাহনও বলে, অপহরণ বললে এর আগে একটা শব্দ হবে জোরপূর্বক, মনুষ্যহরণ বললে এর আগে একটা শব্দ হবে জোরপূর্বক। অর্থাৎ জোরপূর্বক অপহরণ, জোরপূর্বক মনুষ্যহরণ বা জোরপূর্বক অপবাহন বললে জোরপূর্বক দরকার নাই। এখন ভাই হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করবেন, অ্যাবডাকশনের ক্ষেত্রে অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো বয়সের সীমা নাই। ওই কিডন্যাপিং এর ক্ষেত্রে যেরকম 14 বছর কম বালক, 16 বছরের কম বালিকা, অ্যাবডাকশনের ক্ষেত্রে যে কোনো বয়সের হতে পারে। এবং অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ, কাউরে জোরপূর্বক বা প্রলুব্ধ করে নিয়ে গেছে। আমরা ছোটবেলায় শুনছি ছেলে ধরা, ছেলে ধরা, ওই যে আপনার লজেন্সের লোভ দিয়ে নিয়ে গেছে, তারপরে বিভিন্ন লোভ টোপ দিয়ে নিয়ে গেছে, এটাই হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশনের ক্ষেত্রে প্রতারণা থাকে বা জোরপূর্বক বাধ্য করে নিয়ে যায়। অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। এটা হলো অ্যাবডাকশন। অ্যাবডাকশনের সংজ্ঞা দিচ্ছে 362। তাহলে বলেন তো যে কোনটা গুরুতর প্রকৃতির অপরাধ, কিডন্যাপিং নাকি অ্যাবডাকশন? অ্যাবডাকশন হলো গুরুতর প্রকৃতির অপরাধ। এখন আমরা যদি এগুলোর মধ্যে পার্থক্য দেখি, আমি এই জায়গায় পার্থক্য লিখে দিছি, দেখেন সংজ্ঞাগত হয়, ধারাগত হয়, প্রকারভেদ হয়, অপরাধের প্রকৃতি মানে অ্যাবডাকশন গুরুতর আর কিডন্যাপিং কি লঘুতর, উপায় অ্যাবডাকশনের উপায় সর্বদাই খারাপ, কিডন্যাপিং এর উপর ভালো হতে পারে, বয়স কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স আছে, অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো বয়স নাই, সম্মতি দিয়ে দরকার নাই, সম্মতি কেটে দিয়েন, ইংরেজি শব্দ, ইংরেজিতে এর বলে কিডন্যাপিং, ইংরেজিতে এর বলে কি অ্যাবডাকশন, শাস্তি, এটা শাস্তি, এটা শাস্তি, এই তারপরে উদাহরণ, এটার একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। পার্থক্যর ক্ষেত্রে 5টার কম যেন না হয়, একটু খেয়াল করেন। আর কিডন্যাপিং এর অ্যাবডাকশনের সংজ্ঞা, শাস্তি শুধু কিডন্যাপিং এর শাস্তি আছে 463, 7 বছর। এরপরে যত শাস্তি আছে কিডন্যাপিং আর অ্যাবডাকশন একসাথে, শুধু কিডন্যাপিং এর শাস্তি 363, কত 7 বছর। আর 364তে বলছে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো, খুন করার উদ্দেশ্যে নিয়ে গেছেন, যাবজ্জীবন বা সশ্রম 10 বছর। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 364A, 364 ক, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত। তবে কয় বছরের নিচে হবে না, 7 বছরের নিচে হবে না। একটু বলে রাখি, আপনারা এই শাস্তি নিয়ে ভয় পাবেন না। এই দণ্ডবিধির এই শাস্তিতে যদি 5 জায়গায় এবং বা একটু হালকা দিক সেদিক হয়ে গেছে, 5-এর জায়গা 7 হয়ে গেছে, 7-এর জায়গা 10 হয়ে গেছে, সমস্যা নাই। আমি চেষ্টা করব একটা ওভারঅল একটা ধারণা ওই জায়গা দিয়ে আসা, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হলো কিডন্যাপিং এর অ্যাবডাকশন। চলে আসি আমরা ধর্ষণের অপরাধ এবং ধর্ষণের শাস্তি, রেপ। দেখেন, দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের সংজ্ঞা দিছে,
আর শাস্তি দিয়েছে 376 ধারায়। তো 375 ধারায় ধর্ষণের উপাদান আছে 5টা। তো 5টা হলো কি কি? একজন পুরুষ যদি আর একজন নারীর সাথে তার এই যে ইচ্ছার বিরুদ্ধে সম্মতি ব্যতীত, আপাত দৃষ্টিতে ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যতীত দুইটা এক মানে হলো প্রকৃতপক্ষে এক না। ইচ্ছার বিরুদ্ধে হলো যার সাথে আপনি সম্পর্ক করছেন তার পরিপূর্ণ জ্ঞান ছিল এবং তার ইচ্ছার বিরুদ্ধে আপনি কার্যটি করেছেন, এটা হলো ইচ্ছার বিরুদ্ধে। আর সম্মতি ব্যতীত ধরেন তারে আপনি নেশাজাতীয় দ্রব্য খাওয়াইছেন বা সে ঘুমন্ত ছিল অথবা ডাক্তার ট্রিটমেন্ট করার কালে এই কাজ করেছে, এটা হলো সম্মতি ব্যতীত। তারপরে দেখেন তার সম্মতিতে যখন উক্ত সম্মতি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়, সম্মতি নিচে মৃত্যু বা আঘাত, মৃত্যু বা আঘাতের ভয় দেখাইয়া। তারপরে হলো যখন ওই মহিলা জানে যে এই পুরুষটি হচ্ছে তার স্বামী, কিন্তু স্বামী জানে যে, মানে পুরুষ জানে যে ও তার স্বামী না। এরকম ঘটনা ঘটে, অবশ্যই ঘটে। বিদেশে আরিফ সাহেব বিয়ে করছে, এক আরিফ বিয়ে করছে, ওই আরিফ কইছে যে আমি তো আসতে পারতেছি না, তুই মানিকদের আরিফ যা, ওই জায়গা যা, দেখা সাক্ষাৎ তোর হয় নাই। তাহলে ওই লোক তো, মহিলা তো ভাবছে যে এই তো বিদেশি আরিফ, কিন্তু আরিফ সাহেব তো জানে যে উনি তো ওনার স্বামী না, কিন্তু মহিলা ভাবতেছে স্বামী, মহিলার তো সম্মতি আছে। তাহলে মানিকদার আরিফ সাহেব কি করছে বলে গণ্য হবে? ধর্ষণ করেছে বলে গণ্য হবে। আচ্ছা দেখেন, তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে বয়স 14 বছরের কম, 14 বছরের কম কোনো বালিকার তার যদি সম্মতি থাকেও তবুও সেটা কি হবে? ধর্ষণ। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে এই 14 নয়, এ জায়গা হবে 16। তো আপনাদের যদি কোনো সমস্যামূলক প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা উত্তর করব কি দিয়া? 14 দিয়া। নারী শিশুতে কি বলছে ওটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা যে সিদ্ধান্তে উপনীত হব সেটা আমাদের দণ্ডবিধিতে যা বলছে তাই। এবং আমি বারবার একটা কথা বলে দিই, সেটা হলো আপনার প্রশ্ন যদি দেওয়ানি অংশে থাকে তাহলে সলিউশন দিবেন দেওয়ানি দিয়ে, যদি ফৌজদারি অংশে থাকে তাহলে সলিউশন দিবেন ফৌজদারি দিয়ে। বুঝছেন? দেওয়ানির মধ্যে ফৌজদারি দিয়ে সলিউশন দেওয়া যাবে। অবশ্যই লেখা থাকবে। আজকের প্রশ্ন ছাড়া এর আগের দিনের প্রশ্ন ক অংশ, ক অংশ হলো দেওয়ানি আর সুনির্দিষ্ট, 3টা প্রশ্ন থাকে, 2টা লেখা লাগে। খ অংশ ফৌজদারি, গ অংশ দণ্ডবিধি, এরকম লেখা থাকে। জি, এই জায়গায় লাস্টের সাইডটা টের পাবেন যে আছে কিনা। আচ্ছা দেখেন, এখন নিজ স্ত্রীকে ধর্ষণের দায়ে একজন অভিযুক্ত হতে পারে কিনা, এটা বলে ম্যারিটাল রেপ। নিজের স্ত্রীকেও ধর্ষণের দায়ে অভিযুক্ত হতে পারে যদি নিজের স্ত্রীর বয়স হয় 13 বছরের কম। অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করছে যার বয়স 13 বছরের কম, তাহলে ওই নারীর সম্মতি থাকলেও এটা বলে ম্যারিটাল রেপ। তবে যদি স্বামীরে শাস্তি দিতে চান তাহলে স্ত্রীর বয়স হইতে হবে 12 বছরের কম। আর আমরা যদি ধর্ষণের শাস্তিতে চলে আসি, ধর্ষণের শাস্তি 376 ধারায় যাবজ্জীবন বা 10 বছরের কারাদণ্ড বা উভয়। এবং আমাদের বর্তমানে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়, ওখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন কিন্তু এই দণ্ডবিধির 376 ধারায় মামলা হয় না, মামলা হয় কোন আইনে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় যদি মামলা হয় তাহলে দণ্ডবিধির এই 376 ধারা এগুলো এখনো রাখছে কেন, এগুলো এখনো বাতিল করে না কেন? জানেন বাতিল করে না কেন? ধন্যবাদ। ধরেন একটা অপরাধ হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে, একজন ধর্ষণের মামলা করছে 99 সালের কাহিনী, 99 সালের। তাহলে ওই সময় কি নারী ও শিশু নির্যাতন দমন আইন ছিল? আর ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ আছে? নাই। তখন ওই 99 সালের মামলা হবে কোন আইনে?
এই দণ্ডবিধির 376 ধারায়। বুঝছেন? এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে, এগুলো আমাদের দরকার নাই, জাস্ট এমনি একটু বললাম। এরপরে আমরা চলে আসি অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্স। লেখেন বলাৎকার। বলাৎকার বা সমকামিতা, এটা একটু জেনে রাখেন। অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্স। বলাৎকার, বলাৎকার না, বলাৎকার। আচ্ছা, প্রকৃতির স্বাভাবিক নিয়ম ব্যতীত নারী পুরুষ যেই কোনো যৌনাচার করুক না কেন সেটাকেই বলে বলাৎকার বা অস্বাভাবিক অপরাধ। তো এই অস্বাভাবিক অপরাধের শাস্তি আমাদের ধর্ষণের যে শাস্তি, অস্বাভাবিক অপরাধেরও কি সেম শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন বা 10 বছর। এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। এবং এটা কত ধারায়? 377। অপরাধজনক ভীতি প্রদর্শন, দেখেন ক্রিমিনাল ইন্টিমিডেশন। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির ভয় দেখায়, তখন একজন ব্যক্তি তো আর একজন ব্যক্তির ভয় দেখায়, তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। শুধু শুধু তো বলে না যে তোমার খুন করে ফেলাবো। খুন করার উদ্দেশ্যে একটা একটা উদ্দেশ্য থাকে না, বললো যে এই মামলা পরিচালনা করবো না, এই জায়গার কাছে আসবা না, বা আমার এত টাকা দিবা নাইলে তোমার হত্যা করে ফেলবো, বা তোমার নামে কুচ্ছা রটাবো। এটাই হচ্ছে আপনার অপরাধমূলক ভীতি প্রদর্শন। এটার বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন। সংজ্ঞা দিছে 503 ধারায়, আর শাস্তি বলছে 506 ধারায়। এবং 506 অ্যাকচুয়ালি এখানে দুইটা অংশ আছে, একটা 506 উপধারা 1, উপধারা 2। উপধারা অ্যাকচুয়ালি নাইও, ওই জায়গায় এমনি দুইটা শাস্তি বলা আছে। তো প্রথম অংশের শাস্তি হলো 2 বছর, আর দ্বিতীয় অংশের শাস্তি হলো 7 বছর, এবং এটা হলো নন বেইলেবল। দ্বিতীয় অংশের শাস্তি হলো যদি আপনি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান, যদি আপনি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান, যদি আপনি স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখান, যদি আপনি 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান, তাহলে মামলা হবে 506-এর দ্বিতীয় ভাগে। এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত? 7 বছর। আর যদি আপনি এর মানে মৃত্যুদণ্ডও না, যাবজ্জীবন কারাদণ্ডও না, 7 বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান, তাহলে শাস্তি হবে 506-এর প্রথম ভাগে। এই জায়গার শাস্তি কত? 2 বছর। বুঝছেন? আমাদের দণ্ডবিধির সর্বশেষ যে ধারাটা 511 ধারা। 511 ধারাটা হলো যে আমাদের দণ্ডবিধিতে তো অসংখ্য অপরাধের উদ্যোগ আছে। ধরেন খুনের উদ্যোগ কত ধারা বলেন? 307। নিন্দনীয় হত্যার উদ্যোগ কত? 308 নাকি? দস্যুতার উদ্যোগ কত বলেন? অনলাইনে কমেন্ট করেন। দস্যুতার উদ্যোগ কত? 393। তো এরকম উদ্যোগ আছে, অনেক অপরাধের উদ্যোগ আছে। আবার অধিকাংশ অপরাধের উদ্যোগ নাই, চুরির উদ্যোগ নাই। তারপরে আমি যদি বলি এই যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদ্যোগ নাই, বা যদি বলি যে অন্যান্য অনেক অপরাধ আছে যেগুলোর উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নাই, তাহলে যে সকল অপরাধের উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নেই, সেই অপরাধের উদ্যোগ যদি আপনি নেন, তাহলে আপনার শাস্তি হবে 511 ধারায়। এবং যে অপরাধের উদ্যোগ আপনি নিছেন, সেই অপরাধের যে সাজা আছে তার সর্বোচ্চ সাজার অর্ধেক পর্যন্ত সাজা হতে পারে। ধরেন আপনি একজনের পকেটে হাত দিছেন মানি ব্যাগ নেওয়ার জন্য, পকেটে হাত দিয়ে দেখলেন তার পকেট ছেঁড়া, মানি ব্যাগ নাই। আচ্ছা, এখন তাইলে আপনি যদি মানি ব্যাগ পেতেন, তাইলে অপরাধ হইতো 379। এখন অপরাধ হয়েছে 511-তে। 379 শাস্তি কত ছিল? 3 বছর। তাহলে এই যে উদ্যোগ নিছেন 3 বছরের অর্ধেক। আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একজন লোক ঘরে চুরি করার জন্য তালা ভেঙে ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পরে
ওই ঘরের ভিতরে বক্স আছে, বাক্স আছে, বাক্স টাক্স খুলছে, ওই জায়গা কিছুই পাই নাই, সে চুরি করতে পারে নাই। এখন তার কি কোনো সাজা হবে কিনা? সে যদি চুরি করতো তাহলে সাজা হতো 380-তে, তাহলে উদ্যোগ নিছে, সাজা কততে? 511, 380/511, সাজা কত? 7 বছরের অর্ধেক, 3.5 বছর। বুঝছেন? তবে যদি কোনো আপনার অপরাধের উদ্যোগের শাস্তি থাকতো তাইলে কিন্তু 511 লাগতো না। বুঝছেন? তো এই ছিল আমাদের ভাই দণ্ডবিধি। আমরা যতদূর ইনশাল্লাহ পড়ছি, যে জিনিসগুলো আপনাদের দেখতে বলছি ওইগুলা ভালো করে দেখেন। আর এই যে যা যা ওইগুলা ছাড়া অন্যান্য যা যা আছে একটা ওভারঅল ধারণা কিন্তু নিয়ে যেতে হবে, যাতে আমাদের কি প্রশ্ন আসবে তো আল্লাহ ভালো জানেন, আমরা তো জানি না, যাতে আমরা ওখানে গেলে একটা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি এবং ওখানে লিখে আসতে পারি। এখন আমাদের আরিফ সাহেব একটা প্রশ্ন করছে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কি হবে? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে, মৃত্যুদণ্ডের উদ্যোগের শাস্তি আছে। তো এই জায়গা মৃত্যুদণ্ডের তো নাই। আর আর যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেই সকল ক্ষেত্রে 511 প্রযোজ্য না। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ধরেন ধর্ষণের উদ্যোগ নিছেন, তাহলে ধর্ষণের উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নেই, তাহলে ধর্ষণের নরমাল সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের অর্ধেক, যাবজ্জীবন ধরবে 30 বছর, অর্ধেক কত? 15। বুঝছেন? লর্ড ম্যাকুলে এত বলদ পাবেন না, আপনারা বাঙালিরা জানিয়ে ফান করবেন, লর্ড ম্যাকুলে তা বানায় রাখছে এবং 1860 সালে যে আইন বানাইছে বাঙালি এখনো হাত দিতে পারে নাই, এখনো সেই নিয়মেই বাংলাদেশ চলে, ভারত পাকিস্তানও চলে, কতিপয় কিছু ধারা ছাড়া সব এখনো আগের মতোই আছে। আর বাঙালির আইন তৈরির সিরি কি, এটা যদি আপনাদের বাঙালি কিছু আইন পড়াইতে পারতাম তাইলে বুঝতেন যে সাজার কি সিরি, মা পোচাই দোয়া পোচাই। ওই আপনার সাইবার অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন, এগুলা দণ্ডবিধির আপনাদের মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা জিনিস, শাস্তি এটাও জটিল লাগে, বাট এই জায়গায় 3 বছর 5 বছর 7 বছর একটা প্যাটার্ন আছে। ওই জায়গার বাঙালি তৈরি আইনের কোনো প্যাটার্ন নাই, কোথাও 1 বছর 5 বছর 10 বছর 14 বছর, টাকা 1 কোটি 10 কোটি। বুঝতে পারছেন? এই আর কি। তো যাই হোক, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। কালকে দেওয়ানি নিয়ে আসেন, আমরা দেওয়ানি একদিনেই শেষ করবো ইনশাল্লাহ, একটা সংক্ষিপ্ত একটা প্রস্তুতি নিয়ে আর কি। ভালো থাকবেন। আগামীকাল তো আপনাদের পরীক্ষা নাই, আগামীকাল পড়া 4টায়, 4টা চলে আসবেন। আল্লাহ হাফেজ।